ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ের এটা প্রথম ক্লাসরুম। তো আমরা এখানে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের শিক্ষক শান্তনুবাবু। আমি আজকে যে টপিকটা দিয়ে শুরু করছি এটা পরীক্ষামূলকভাবে, যদি সাকসেসফুল হই অবশ্যই পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাবে। তো আমরা দ্বাদশ শ্রেণীর আমরা টপিকটা শুরু করব। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের টপিক, অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, তোমাদের শুরুর অধ্যায় স্থির তড়িৎ। তার যে বিষয়টা আমি আজকে এই স্বল্প সময়ের মধ্যে তুলে ধরবো সেটা হচ্ছে কুলম্বের সূত্র আর তড়িৎক্ষেত্র প্রাবল্যের প্রাথমিক ধারণা। প্রথমেই চলে যাচ্ছি আমরা কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের বিবৃতি হচ্ছে যে যদি আমরা দুটো বিন্দু তড়িৎ আধান Q1 ও Q2 ধরি, যারা প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে তারা বায়ু মাধ্যমে রয়েছে এবং তাদের মধ্যে দূরত্ব r। বলে রাখা ভালো, এই r এর মান নিউক্লিয় দূরত্বের থেকে কম হলে কিন্তু প্রযোজ্য নয়, সেক্ষেত্রে নিউক্লিয় বল কাজ করে। r এর মান নিউক্লিয় দূরত্বের থেকে বেশি হতে হবে, তবে অবশ্যই মহাকর্ষীয় বল যে রেঞ্জের মধ্যে কাজ করে তার থেকে অনেকটাই কম হতে হবে। বিন্দু তড়িৎ আধান কেন ধরছি না, এমনভাবে আমাদেরকে তড়িৎ আধান ধরতে হবে সেখানে তাদের ভর যেন এমন না হয় যে তাদের ক্ষেত্রে এই কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বলের থেকে ভরজনিত মহাকর্ষীয় বল বেশি হয়ে যায়, বা এদের মধ্যে এই দূরত্বের যে পার্থক্য সেটা যেন কোনো রকমভাবেই ওদের ওই আধান যদি বড় রকমের হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো আধানের সাইজ মানে বস্তুর সাইজ দূরত্বের থেকে বেশি হয়ে গেল, সেক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। তো এখানে কুলম্বের সূত্রের বিবৃতিটা বলছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ধনাত্মক আধানই আমরা ধরেছি, Q1 আর Q2। তো স্বাভাবিকভাবেই সম আধান পরস্পরকে বিকর্ষণ করবে। বলছে এদের মধ্যে যে কোনো দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের ভেতরকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি এটাকে সম্মিলিতভাবে নিই সমানুপাতিক চিহ্ন দিয়ে, তাহলে F সমানুপাতিক Q1 Q2 বাই r স্কোয়ার ইকুয়াল টু দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে, এখানে K হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তবে বলে রাখা ভালো, মাত্রাহীন নয়, মাত্রা রয়েছে, একক রয়েছে। এই K এর মান CGS পদ্ধতিতে 1 হয়, আর SI পদ্ধতিতে K এর মান হয়, যদি বায়ু মাধ্যম হয় তাহলে 1/4πε0। এই ε0 ব্যাপারটা কি আমি বলছি, এটা SI পদ্ধতিতে যদি বায়ু বা শূন্য মাধ্যম হয়, অবশ্যই বায়ু বা শূন্য মাধ্যম। যদি অন্য যে কোনো মাধ্যম হয় তখন এটা হয়ে যায় 1/4πε। SI পদ্ধতিতে অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এই ε0 বা এপসাইলন কি না, ε0 কে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ε0 কে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। সেটা কি না, তড়িৎ ভেদ্যতার কিন্তু সেরকম ভাবে কোনো সংজ্ঞা নেই। তড়িৎ ভেদ্যতা মানে হচ্ছে যে কোনো একটা মাধ্যম তার মধ্যে এই অবস্থিত বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলকে কতটা প্রাধান্য দেবে, কতটা পারমিট করবে, কতটা অ্যালাউ করবে। আমি বায়ু মাধ্যমে দুটো আধান রেখেছি, তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, অবশ্যই সেই আধান দুটোকে যদি আমি জলের মধ্যে নিয়ে যাই বা অন্য যে কোনো মাধ্যমের মধ্যে নিয়ে যাই, সেখানে সেই আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। আর এপসাইলন মানে যেটা অন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা সবসময় এই বায়ু মাধ্যমের বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার একটা নির্দিষ্ট গুণিতক হয়। সেটা পূর্ণ সংখ্যার হতে পারে, ভগ্নাংশ হতে পারে। সেই গুণিতকটাকে আমি এখানে এপসাইলন r দিয়ে ডিনোট করছি। এই এপসাইলন r এর একটা নাম হচ্ছে এই r ফর রিলেটিভ, এটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। বা আরো একটা নাম আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে এই পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মান নির্দিষ্ট হয়। জলের ক্ষেত্রে আলাদা হবে, কাঠের ক্ষেত্রে আলাদা হবে, এইরকম। তো বায়ু মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম হলে এপসাইলনের মান চেঞ্জ হয়। এবার আমরা চলে যাব এই বায়ু মাধ্যমের বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান কত হয় সেখানে চলে যাব।
শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান 8.85 into 10 to the power minus 12 কুলম্ব স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এই একক বা মাত্রাটা আমরা কিন্তু এইখান থেকে বের করতে পারবো। একটু লক্ষ্য করো, যদি আমরা শুধুমাত্র এসআই পদ্ধতি ধরি, শুধুমাত্র যদি এসআই পদ্ধতি ধরি, তাহলে এফ এর রাশিমালাটা হবে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কয়ার। এবার 1/4 পাই ধ্রুবক রাশি আমরা জানি, তাহলে এপসাইলন 0 যদি মাত্রা বা একক বের করতে চাই, তাহলে দেখতে পাচ্ছ এখানে Q1 Q2 বাই এফ আর স্কয়ার, অর্থাৎ সবের মাত্রা বসিয়ে দিলে এর মাত্রা বেরিয়ে যাবে। আর এর একক বসাতে চাইলে দেখতেই পাচ্ছি কুলম ইন্টু কুলম মানে কুলম স্কয়ার। এসআই পদ্ধতিতে নিউটন নিচে আছে নিউটন টু দি পাওয়ার -1, মিটার স্কয়ার নিচে আছে মিটার টু দি পাওয়ার -2। তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা এর মাত্রা বের করে রাখবে, চেক করে নেবে মাত্রা বের করে কি বের হবে। আমরা এরপর চলে যাচ্ছি এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপে চলে যাচ্ছি, কারণ আমরা জানি আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু ভেক্টর রাশি, স্কেলার রাশি নয়। তাহলে ভেক্টর রাশি আমরা যদি চলে যাই, তখন এই রাশিমালাটা কিরকম দাঁড়াবে একবার দেখে নেওয়া যাক। ভেক্টরের ক্ষেত্রে আমি যদি এইটা বের করি যে Q1 এর দরুন Q2 এর উপর আকর্ষণ বল, তাহলে Q1 এর জন্য Q2 এর উপর আকর্ষণ বলটাকে আমরা ডিনোট করছি 1 2 দিয়ে, F12। একের জন্য 2 এর উপর বল, এখানে আকর্ষণ বল হবে না, অবশ্যই প্রথম থেকে বলে রাখছি যে এদের দুজনকে আমি ধনাত্মক আধান ধরেছি, তার মানে যেটুকু বল কাজ করবে বিকর্ষণ বল। সম আধান পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে F12 হচ্ছে একের জন্য 2 এর উপর বল। তাহলে একের জন্য 2 এর উপর বল মানে 1 2 এর উপর বিকর্ষণ বল প্রয়োগ করে অবশ্যই তার অভিমুখ হবে 1 থেকে 2 এর দিকে। সেটাকে আমরা যদি এইভাবে লিখি যে Q1 Q2, অবশ্যই এসআই পদ্ধতিতেই লিখছি, আমি শূন্য মাধ্যম ধরেই করছি। এখানে যেহেতু ভেক্টর চিহ্ন দিয়েছি, এখানে একটা আমরা একক ভেক্টর দিয়ে দেবো R21 ক্যাপ। এই R21 ক্যাপের অর্থ হলো যে এই বলের অভিমুখ হচ্ছে 1 থেকে 2 এর দিকে। আচ্ছা, উল্টো দিক থেকে আমরা যদি 2 এর জন্য 1 এর উপর বিকর্ষণ বলটা বের করি, তখন এটা F21 ভেক্টর হয়ে যাবে। বাকি এই জিনিসটা একই থাকবে, কেন না আমি একটু বলে দিই, এই R21 বা R12 এদের মানটা কিন্তু একই, আর ছবিতে আর, তাই এই মানটা ম্যাগনিটিউডটা মড ভ্যালুটা একই থাকবে, শুধু এখানে ক্যাপটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে R12 ক্যাপ। তখন অভিমুখটা হয়ে যাবে কিন্তু 2 থেকে 1 এর দিকে। আবার আমরা দুটো অভিমুখ যেহেতু পরস্পর পরস্পরের বিপরীত, অর্থাৎ R21 ক্যাপ মানে কিন্তু -R12 ক্যাপ, তাহলে আমরা অনায়াসেই বলতে পারি এখান থেকে যে 1 নম্বর তড়িতাধান 2 এর উপর যে বিকর্ষণ বল প্রয়োগ করবে আর 2 নম্বর তড়িতাধান 1 এর উপর যে বিকর্ষণ বল প্রয়োগ করবে, তাদের মান কিন্তু একই, যেহেতু মানটা দুজনের ক্ষেত্রে সমান, কিন্তু অভিমুখ সম্পূর্ণ আলাদা, যেটা সেই নিউটনের তৃতীয় গতিসূত্রের মতো, সমান ও বিপরীতমুখী, মান দুটো সমান বলের মান এবং বিপরীতমুখী। এর পরের যে টপিকটাতে আমরা চলে যাচ্ছি, যে আমরা যদি এই স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল এবং মহাকর্ষ বলের মধ্যে তুলনা করে দেখি। তুলনা মানে সাদৃশ্য বৈসাদৃশ্য। সাদৃশ্য আমি একটা দুটো বলবো, তোমরা বাকিটা একটু দেখবে। সাদৃশ্য মানে তুমি লক্ষ্য করো তোমরা যে সেখানেও মহাকর্ষ বলেও একটু খেয়াল করো, 11-এ পড়েছিলে, মহাকর্ষ বলে ছিল G ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার, অর্থাৎ সেখানেও ছিল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানেও কিন্তু আলটিমেট এলো কুলম্বিয়ান বলটা যে K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা একটা সাদৃশ্য। আরো সাদৃশ্য আছে, দুটো বলই বায়ু মাধ্যমে কার্যকর। আর বৈসাদৃশ্যতে চলে যাচ্ছি। বৈসাদৃশ্যতে লক্ষ্য করো, মহাকর্ষীয় বলটা কেবলমাত্র আকর্ষণ বল ছিল, কেবলমাত্র আকর্ষণ বল। এটা কিন্তু আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে। সমমেরুর ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ হবে, বিপরীত মেরুর ক্ষেত্রে আকর্ষণ হবে। আচ্ছা, আরো বৈসাদৃশ্য রয়েছে যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কার্যকর এই তোমার হচ্ছে কুলম্বিয়ান বলটা, অনেকটাই কম দূরত্বের মধ্যে, মানে এটা হচ্ছে মানে এক ধরনের শর্ট রেঞ্জ বল, স্বল্প পাল্লার বল। আর এটা লং রেঞ্জ ফোর্স, মানে অত্যন্ত বিস্তারিত পাল্লার মধ্যে কাজ করে। আরো বৈসাদৃশ্য রয়েছে, এটা
মহাকর্ষীয় বলটা যেটা তোমার কাজ করে সেটা হচ্ছে মহাকর্ষীয় বলটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না। আমরা দেখেছি কুলম্বের ক্ষেত্রে মাধ্যমের জন্য একটা ওই এপসাইলন বা এপসিলন জিরো আসছিল, অর্থাৎ মহাকর্ষীয় বল মাধ্যমের উপর নির্ভর করছে না, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এদের আকর্ষণ বলটার মান সমান হয়। কিন্তু এই কুলম্বিয়ান আকর্ষণ বা বিকর্ষণের মান কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে, সেখানে কিন্তু মাধ্যম ভেদে বলের মান তুলনামূলকভাবে বায়ু বা শূন্য মাধ্যমের থেকে কমতে থাকে। এরপর আমরা এই কি বলে কুলম্বিয়ান এই সূত্র থেকে, কুলম্বের এই বলের সূত্র থেকে আমরা আধানের যদি একক আধানের সংজ্ঞায়িত করতে চাই, একক আধান, আবার একবার আমরা ফর্মুলাটা দেখে নিই। যদি সিজিএস পদ্ধতি হয় তাহলে এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার, যদি এসআই পদ্ধতি হয় তাহলে এফ সমান 1/4 পাই এপসিলন জিরো, অবশ্যই বায়ু মাধ্যম আমি ধরে নিচ্ছি, 1/4 পাই এপসিলন জিরো, এফ সাইলনে, এটা এফ সাইলন EPSILON, এটা একটু দেখে নেবে বানানটা, এফ সাইলন, তাহলে এটা হবে 1/4 পাই এপসাইলন নট বা জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার। আমি একক আধানের সংজ্ঞা মানে ধরো আমি এই ফর্মুলা থেকে এক ইএসইউ সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক বা 1 স্ট্যাট কুলম এর সংজ্ঞা বের করতে পারবো, আর এইটা থেকে 1 কুলম্বের সংজ্ঞা বের করতে পারবো। কি করে? দেখো এখান থেকে আমি বলতে পারি যে দুটি সমপরিমাণ আধান এই Q1 Q2 কে সমান করে দাও, ধরে নাও Q, তাহলে দুটি সমপরিমাণ আধান তারা পরস্পর 1 সেমি দূরত্বে থেকে যদি পরস্পরকে এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে কিউ স্কোয়ারের মান দেখো কি আসছে, কিউ স্কোয়ার সমান আসছে 1 × 1 স্কোয়ার মানে 1, তার মানে কিউর ভ্যালু হবে +-1, অর্থাৎ তখন প্রতিটি আধানের মানকে আমরা বলতে পারবো 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলম। এবার দুটো প্লাস হলে বা দুটো মাইনাস হলে বিকর্ষণ বল প্রয়োগ করবে এক ডাইন, যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আকর্ষণ বল প্রয়োগ করবে। একই রকম ভাবে এখান থেকে তোমরা কুলম্বের সংজ্ঞায়িত করতে পারবে যে সমপরিমাণ আধান, তখন এটা হয়ে যাবে 1 নিউটন আকর্ষণ বা বিকর্ষণ বল, আর এটা হয়ে যাবে 1 মিটার দূরত্বে থেকে, সেখান থেকে আমরা 1 কুলম্বের সংজ্ঞা বের করতে পারবো। এইটার প্রথম চ্যাপ্টারে আধানের এককগুলোর মধ্যে একটা সম্পর্ক ছিল, আমি একটু তবু আবার বলে দিই, এখানে যেহেতু সিজিএস পদ্ধতিতে একক আর এসআই পদ্ধতিতে একক আমি আলোচনা করছি, তাহলে এসআই পদ্ধতিতে একক হচ্ছে 1 কুলম তড়িৎ আধানের, যার সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম, সম্পর্ক হচ্ছে 3 × 10⁹ ইএসইউ বা স্ট্যাট কুলম। আর আরো একটা একক আছে যেটাকে বলা ইএমইউ। আচ্ছা এটা একটু বলে রাখি, ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এই ইএমইউটা অবশ্য একটা অন্য ধরনের একক, তড়িৎ চুম্বকীয় একক, এবং এর মান কিন্তু একটু বেশি, মানে 1 ইএমইউ মানে হচ্ছে 10 কুলম। আর কতগুলো জিনিস আমাকে জেনে রাখতে হবে, একটা ইলেকট্রনের আধানের মান জেনে রাখতে হবে, 1.6 × 10⁻19 কুলম বা 4.8 × 10⁻10 ইএসইউ, এই দুটো পদ্ধতিই জেনে রাখতে হবে আমাদেরকে, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। আর একটা ইলেকট্রনের ভরের মান আমার কাজে লাগবে 9.1 × 10⁻28 গ্রাম বা 9.1 × 10⁻31 কেজি, এইটা আমাদেরকে জেনে রাখতে হবে বিভিন্ন ধরনের অঙ্কের ক্ষেত্রে। এরপর চলে যাব আমরা বহু সংখ্যক আধানের ক্ষেত্রে উপরিপাতের নীতি। কি সেই উপরিপাতের নীতি একটু দেখে নেওয়া যাক। আমি কিন্তু এতক্ষণ কুলম্বের সূত্র যে আলোচনা করলাম সেটা কিন্তু কেবলমাত্র দুটো বিন্দু তড়িৎ আধানের ক্ষেত্রে। তো দুটো বিন্দু তড়িৎ আধানের ক্ষেত্রে যদি 2 এর বেশি আধান থাকে তখন কি হবে? 2 এর বেশি আধানের ক্ষেত্রে একটু দেখে নাও, আমরা এখানে Q1 Q2 Q3 Q4 মোট 4টে আধান নিয়ে আলোচনা করছি। তাহলে মোট 4টে আধানের ক্ষেত্রে কি হবে আমরা একবার লক্ষ্য করব। আমি হয়তো এই Q1 এর উপর বলটা বের করতে চাইছি, তাহলে প্রথমে আমাকে জেনে নিতে হবে এমন একটা সংস্থা আমি ধরলাম যেখানে মোট 4টে আধান আছে, Q1 Q2 Q3 Q4, এবং আধানগুলো খুব কাছাকাছি আছে, তাদের মধ্যে দূরত্বগুলো যথাক্রমে আমরা ধরে নিচ্ছি এখানে Q1 এর উপর, আবার বলছি Q1 এর উপর বাকি 3টি আধানের দরুন বল বের করব, তারপর লব্ধি বল বের করব, মোট বল।
কেন বল যেহেতু ভেক্টর রাশি, তাই আমি স্কেলার মান শুধুমাত্র যোগ করে দিলে হবে না, লব্ধি বল বের করতে হবে, তার দিক থাকবে মানে অভিমুখ থাকবে আর তার মান থাকবে। তাহলে Q1 এর উপর Q2 দরুন বল, সেটা হচ্ছে Q1 এর উপর Q2 দরুন বল যদি F21 ধরি, তাহলে সেটা আমরা কিভাবে বের করব? এই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি R12, Q1 আর Q2 বিন্দু আধানের মধ্যে, এটা R13 Q1 Q3 বিন্দু আধানের মধ্যে, আর এটা R14 Q1 Q4 আধানের বিন্দু আধানের মধ্যে দূরত্ব। এখন Q1 এর উপর Q2 দ্বারা যে বিকর্ষণ বল প্রযুক্ত হবে, অবশ্যই সে অভিমুখ হবে 2 থেকে 1 এর দিকে, যার ভেক্টর ফর্মুলা এরকম ভাবে আমি লিখতে পারবো, F21 ভেক্টর এসআই পদ্ধতি যদি ধরি, বায়ু মাধ্যমও যদি ধরি, তাহলে 1/4πε0 Q1 Q2 বাই R12 স্কয়ার R12 ক্যাপ। আবার বলে রাখি, এখানটায় যদি R12 আমরা ভেক্টর দিয়ে দিই, মানে 2 থেকে 1 এর দিকে ভেক্টর যদি দিয়ে দিই, তাহলে এটা কিউব হয়ে যাবে। কেমন? এটা ভেক্টর চিহ্ন দিলে এটা কিউব হবে, আর এটা ক্যাপ থাকলে এটা স্কয়ারই থাকবে। একই রকম ভাবে আমরা F31 বের করব, 1/4πε0 Q1 Q3 বাই R13 স্কয়ার R13 ক্যাপ। একই রকম ভাবে আমরা F41 বের করব, 1/4πε0 Q1 Q4 বাই R14 হোল স্কয়ার R14 ক্যাপ। টোটাল 3টি বল বেরিয়ে গেছে আমার, 3টি ভেক্টর রাশি। তাহলে এখন একের উপর লব্ধি বল যেটা বের করব, এটাকেই বলা হয় উপরিপাতের নীতি। অর্থাৎ একটি বিন্দু তড়িৎ আধানের উপর একাধিক বিন্দু আধান যদি আকর্ষণ বা বিকর্ষণ বল মানে প্রয়োগ করে, সেক্ষেত্রে মোট লব্ধি বল হবে সমস্ত বলগুলোর ভেক্টর যোগফল। খেয়াল রাখতে হবে ভেক্টর যোগফল। তাহলে একের উপর মোট লব্ধি বল যেটা বের করতে চাইছি, সেটা অবশ্যই হবে F21 প্লাস F31 ভেক্টর প্লাস F41 ভেক্টর। খেয়াল করো এইখান থেকে কতগুলো জিনিস কমন চলে যেতে পারে। 1/4πε0 সকলের ক্ষেত্রে কমন যাবে। আর এটা যদি আরো আধান থাকতো 5 6 7 8, তাহলে এরকম ডট 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 হয়ে চলে যেত। আমরা এটা পড়ে এসেছি অঙ্কে, আমরা জানি। এবং এটাকে যদি আমরা সামেশন আকারেও প্রকাশ করতে চাই, তাহলে 1/4πε0টা কমন টেনে নাও। লক্ষ্য করো, আমি 1টাকে যদি আই ধরি, তাহলে একের উপর প্রযুক্ত বল বের করছি, তাহলে বাকিগুলোকে জে ধরে নিচ্ছি, মানে চলরাশি। জে এর মান কিন্তু খেয়াল করো, জে এর মান 1 থেকে আমি ধরছি n সংখ্যক আধান, তাহলে জে এর মান 1 থেকে n পর্যন্ত হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, জে এর মান কখনোই আই মানে এই যার উপর বল বের করব তার মানের সঙ্গে সমান হচ্ছে না। খেয়াল করে দেখো, যখন আমি একের উপর বল বের করছি, তখন 1 বাদে 2 1 3 1 1 কিন্তু নেই। ওই জন্য এখানটায় লিখে দিতে হবে I not equal to j, I not equal to j। এই কন্ডিশনে j এর মান হবে 1 to n। তারপর এইভাবে বের করব আমরা Q1টা তখন I হবে, কেন আমরা Fi বের করতে চাইছি, Fi। তাহলে QI, আর তারপর একটা j হবে, যেহেতু এই j এর মান বলেছি যে 1 থেকে n হবে, শুধু আইটা বাদ দিয়ে QI QJ বাই একই রকম ভাবে এটা হবে আর আই জে স্কোয়ার, আর এটা হবে আর আই জে ক্যাপ। এটা আমি মানে সামেশন দিয়ে প্রকাশ করলাম যে যদি আমার একাধিক আধান থাকে, সেক্ষেত্রে উপরিপাতের নীতিটা এইভাবে কাজ করবে। এরপর আমরা চলে যাচ্ছি যে একটা বস্তুতে আধান কত রকম ভাবে বন্টিত হতে পারে। আমি একটা বস্তুকে আধান দিলাম, সেই আধানটা কিভাবে সেই বস্তুর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তাহলে একটা বস্তুর উপর আহিত বস্তুর আধান বন্টন, এটা মূলত 3টি পদ্ধতিতে হয়। একটি বস্তুকে যখন আমরা আধান প্রদান করব, তখন তার আধান 3টি ভাবে বন্টিত হয়। একটাকে বলা হয়, যখন ধরো আমি একটা সরু তার নিলাম, সরু তার, সেই সরু তারে ধরলাম ধনাত্মক আধানে আহিত করেছি আমরা সরু তারকে, আর তারটির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি ছোট হাতের L, আর ধরে নিচ্ছি আমরা মোট আধান তাকে দিয়েছি Q। এইটাকে বলা হয় রৈখিক আধান বন্টন। অর্থাৎ যখন কোনো বস্তু তার কেবলমাত্র দৈর্ঘ্য থাকবে, প্রস্থ ক্ষেত্রফল আয়তন বলে কিছু থাকবে না, বা প্রস্থ থাকলেও নগণ্য,
তখন তার দৈর্ঘ্য বরাবর আধান সুষমভাবে বণ্টিত হবে এবং সেটাকে আমরা বলছি রৈখিক আধান বণ্টন। এবং সেখান থেকে রৈখিক আধান ঘনত্ব বেরোবে, অর্থাৎ একক দৈর্ঘ্যে তার কত আধান সঞ্চিত হচ্ছে সেটাকে ডিনোট করা হয় ল্যামডা দিয়ে। রৈখিক আধান ঘনত্ব ল্যামডা হবে মোট আধান বাই মোট দৈর্ঘ্য। একইভাবে আমি যদি এমন একটা টিনের পাতের মতো বস্তু নিই, চাদরের মতো বস্তু, যার কেবলমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে, আয়তন বলে কিছু নেই, তাহলে তার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি তাকে প্লাস আধানে আহিত করেছি, মোট কিউ পরিমাণ আধান, মোট ক্ষেত্রফল এস। সেক্ষেত্রে এইটাকে বলা হয় ক্ষেত্র আধান বণ্টন, অর্থাৎ তার সমস্ত আধান তার ক্ষেত্রফল বরাবর বণ্টিত হয়েছে সুষমভাবে। এবং সেক্ষেত্রে ক্ষেত্র আধান ঘনত্বকে আমরা ডিনোট করি সিগমা দিয়ে, সিগমা দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে মোট আধান বাই মোট ক্ষেত্রফল। এবং সবশেষ যেটা 3 নম্বর লাস্ট যে পদ্ধতিতে আধান বণ্টিত হয়, আমি একটা ঘনকাকৃতি পরিবাহী বস্তু ধরলাম যার মোট আয়তন ভি, তাকেও আমি ধরলাম প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছি, সেই আধান কিন্তু তার সমস্ত আয়তন জুড়ে বণ্টিত হবে। এইটাকে বলা হয় আয়তন আধান বণ্টন। এবং এক্ষেত্রে আয়তন মাত্রিক আধান ঘনত্ব যেটা বেরোবে সেটাকে ডিনোট করা হয় রো দিয়ে। রোটা হবে মোট আধান কিউ বাই মোট আয়তন ভি। এটাকে বলা হয়, এই 3টি পদ্ধতিতে আধান একটা বস্তুতে বণ্টিত হতে পারে। তো 3টে পদ্ধতির ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই পদ্ধতিতে আমি আধান বণ্টন করেছি এবং এখান থেকে এই সরু তামার তার বা পরিবাহী তার থেকে আর দূরত্বে একটা আধান আমি রেখেছি Q0। এটাকে বলা হয় পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জ। এই Q0 আধানের উপর এই সরু তার আহিত তারের দরুন একটা বিকর্ষণ বল প্রয়োগ করা হবে, কারণ এটাও প্লাস ওটাও প্লাস, আমি মানে আমার চিত্র অনুযায়ী। সেই বিকর্ষণ বলের মান কি করে বের করব না, প্রথম কাজ হচ্ছে আমাকে প্রথমে ছোট্ট এর মানে এই পরিবাহী তারের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা নেব। আমি ধরে নিচ্ছি সেই দৈর্ঘ্যটা ডিএল। প্রথমে আমরা এই ডিএল দৈর্ঘ্যের আধান বের করব, সেই আধানের জন্য এর উপর কি বল প্রযুক্ত হবে বের করব, এবং তারপর ইন্টিগ্রেশন করে আমরা মোট আধান বের করতে পারবো। তাহলে আমরা একবার দেখে নিই কিভাবে বের করব। এই ডিএল দৈর্ঘ্যের ক্ষুদ্র পরিমাণ আধান যদি ডি কিউ হয়, সেটা হবে, আমরা যেহেতু একক দৈর্ঘ্যের আধান ল্যামডা, তাহলে ডিএল দৈর্ঘ্যের আধান হবে ল্যামডা ইন্টু ডিএল। এই পরিমাণ আধান, এই ছোট Q0 আধানকে যে পরিমাণ বিকর্ষণ বল প্রয়োগ করবে, আমি এখানে এসআই পদ্ধতি যদি ধরি এবং বায়ু মাধ্যমেই যদি ধরি, 1/4πε0 ইন্টু Q1, Q1 মানে DQ, Q2 মানে হচ্ছে Q0 বাই আর স্কোয়ার দূরত্বের বর্গ। তাহলে মোট বল কি করে বের করব না, মোট বল এই পরের লাইনে DQ জায়গায় ল্যামডা ডিএল বসিয়ে দেব। তাহলে মোট বল হবে 1/4πε0 কে বাইরে বের করে নেব, Q0 ধ্রুবক বাইরে বের করে নেব, এটা ইন্টিগ্রেশন করতে হবে। ল্যামডা এই DQ জায়গায় বসিয়ে দিলাম ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। আর এখানে লিমিটটা হবে 0 থেকে এল। আমি অত কিছু লিখছি না, আমি জাস্ট এল কথাটা লিখে দিলাম। কেন না, এই ধরনের ইন্টিগ্রেশনকে বলা হয় রৈখিক সমাকলন, লিনিয়ার ইন্টিগ্রেশন। ওই জন্য এইটাকে আমি এল দিয়ে চিহ্নিত করলাম। এবার তোমরা যদি এটার ভেক্টর মান বের করতে চাও, এখানে একটা আর ক্যাপ দিয়ে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই, মোট বল বেরিয়ে যাবে। এরপর একইভাবে এই ক্ষেত্র আধান বণ্টনের ক্ষেত্রে যদি একটা ওই রকমই পরীক্ষাধীন আধান থাকে Q0, যার এই ক্ষেত্রফল থেকে যে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আমি ধরে নিলাম, এই ছোট্ট একটা ক্ষেত্রফল ডিএস, এই ডিএস ক্ষেত্রফল থেকে এর দূরত্ব আর। একইভাবে একই পদ্ধতি, শুধু পার্থক্য কোথায় হবে একটু লক্ষ্য করো তোমরা। পার্থক্য হবে এই একই পদ্ধতিতে বেরোবে, এফ ভেক্টর বেরোবে, Q0/4πε0 একই থাকবে, শুধু পার্থক্য হবে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে সারফেস ইন্টিগ্রেশন। এটাকে বলা হয় ক্ষেত্র সমাকলন। সারফেস ইন্টিগ্রেশন ল্যামডার জায়গায় হয়ে যাবে সিগমা, যেহেতু এখানে ক্ষেত্র আধান ঘনত্ব ছিল সিগমা। ডিএল এর জায়গায় হয়ে যাবে ডিএস, যেই ক্ষুদ্র আধানের জন্য, ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য ক্ষুদ্র পরিমাণ আধান নিয়ে আমরা কাজ করছি। আর বাকি যেমন ছিল আর স্কোয়ার আর ক্যাপ, এই পদ্ধতিতে আমাকে বের করতে হবে।
এই সারফেস ইন্টিগ্রেশন এস দিয়ে দিয়েছি, মানে এখানে দুটো চলরাশি হবে, হয় এক্স এবং ওয়াই এর উপর সমাকলন হবে, নাহলে ওয়াই জেড এর উপর সমাকলন হবে, নাহলে এক্স জেড এর উপর সমাকলন হবে, অর্থাৎ দুটো চলরাশি হবে। একই পদ্ধতিতে যদি এই রকম একটা ঘনকাকৃতি বস্তু থাকে এবং সেখানে আমি ওই একটা ক্ষুদ্র আয়তন ধরে নিচ্ছি ডিভি আয়তন থেকে আর দূরত্বের একটা পরীক্ষাধীন আধান রয়েছে। আচ্ছা, এখানে ভেক্টর রাশিতেই আমি প্রকাশ করে দিয়েছি। তাহলে ডিভি পরিমাণ আয়তন থেকে ডিভি পরিমাণ আয়তনের জন্য একই রকম ভাবে আমরা ক্ষুদ্র আধান বের করব, সেটা হবে রো ইন্টু ডিভি, এবং এই একই পদ্ধতিতে এফ এর মান বেরোবে এফ ভেক্টর সমান কিউ 0/4 পাই এপসাইলন 0, আর এটা তখন হয়ে যাবে ভলিউম ইন্টিগ্রাল আয়তন সমাকলন, অর্থাৎ এখানে তিনটি চলরাশি থাকবে এক্স ওয়াই এবং জেড, আর সিগমা ডিএস এর জায়গায় হয়ে যাবে রো ডিভি নিচে আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এই পদ্ধতিতে আমি বল বের করব। এবার আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে এক ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে এই রৈখিক আধান ঘনত্বের অঙ্কগুলো আমরা সমাধান করব, সেটা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি এই রৈখিক আধান ঘনত্ব দিয়ে দেখাচ্ছি। ধরো আমার প্রশ্নে দেওয়া আছে যে কোনো একটি বস্তুতে এমন আধান দেওয়া আছে যে তার রৈখিক আধান ঘনত্ব ল্যামডা সমান এ এক্স স্কোয়ার একক, এ এক্স স্কোয়ার একক। এবার বস্তুটির দৈর্ঘ্য ক্যাপিটাল এল হলে বস্তুটিতে মোট আধান কত, মোট আধানের পরিমাণ কত। আবার বলছি, প্রথমেই বলে দিয়েছে একটা রৈখিক বস্তু যার রৈখিক আধান ঘনত্বের মান এ এক্স স্কোয়ার একক, যেখানে এ একটি ধ্রুবক, এখানে এ একটি ধ্রুবক, এটা কিন্তু কোনো চলরাশি নয়। তখন আমাকে কি করতে হবে, যদি আমাকে এই ধরনের অঙ্ক দেওয়া থাকে, আমাকে প্রথমেই ধরে নিতে হবে যে এই এক্স, হ্যাঁ এক্স এর এ এক্স স্কোয়ার যে এককটা দেওয়া আছে, এক্সটা কিন্তু এখানে চলরাশি, এক্সটা হচ্ছে তার মানে দৈর্ঘ্য এক্স এর সাথে এইভাবে ল্যামডাটা মানে ভ্যারি করছে, পরিবর্তিত হচ্ছে। দৈর্ঘ্য এক্স এর সাথে তার রৈখিক আধান ঘনত্ব এইভাবে ভ্যারি করছে। তাহলে তার দৈর্ঘ্য যদি মোট দৈর্ঘ্য এল হয়, তাহলে আমি কিভাবে বের করব? সেক্ষেত্রে আমাকে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএক্স ধরে নিতে হবে। তাহলে ক্ষুদ্র ডিএক্স দৈর্ঘ্যের আধানটা আমাকে প্রথমে বের করে নিতে হবে। সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি ডি কিউ, সেটা হবে ল্যামডা ইন্টু ডিএক্স, অর্থাৎ এ এক্স স্কোয়ার ডিএক্স। এবার আমাকে কি করতে হবে, মোট আধান বের করতে হবে, ডি কিউর উপর ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ এখানে এটা যেহেতু ধ্রুবক তাই ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, এক্স স্কোয়ার ডিএক্স এর উপর ইন্টিগ্রেশন হবে, যার লিমিট হবে 0 থেকে এল, এবং এটার ইন্টিগ্রেশন করলে বেরোবে এ এল কিউব বাই 3। এটা হবে এক্স কিউব বাই 3, এক্স এর লিমিট এল বসালে হবে এ এল কিউব বাই 3 এত একক। যেহেতু আমাকে প্রশ্নে কোনো এককের মান দেওয়া নেই, তবে প্রশ্নে এটা আরো বলা আছে যে একটি রৈখিক বস্তু যার দৈর্ঘ্য এক্স এর সাথে রৈখিক আধান ঘনত্ব ল্যামডা সমান এ এক্স স্কোয়ার একক এইভাবে পরিবর্তিত হয়, এই কথাটা বলা থাকবে। তাহলে বস্তুটির দৈর্ঘ্য এল হলে মোট আধানের পরিমাণ কত হবে সেটা এইভাবে আমরা বের করব। একই রকম ভাবে যদি আমার ক্ষেত্র আধান ঘনত্ব দিয়ে অঙ্ক থাকে, আমরা বের করব। পরবর্তী ক্লাসে আরো আমি এই মানে অঙ্কগুলো দেখাবো। আমার পরের যে টপিক, আমি সেই টপিকটাতে দ্রুত চলে যাই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের প্রাথমিক ধারণা। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের প্রাথমিক ধারণাটা বলি। আগে প্রথমে বলে দিই যে তড়িৎ ক্ষেত্রটা কি। তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে একটা এরিয়া, একটা এলাকা, একটা ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্র বলতে গেলে আমাকে প্রথমে দুটো আধান নিয়ে কাজ করতে হবে। ক্যাপিটাল কিউ একটা আধান, যেটাকে বলা হয় উৎস আধান বা সোর্স চার্জ, আর একটা আধান থাকে ছোট হাতের কিউ, এটাকে বলা হয় পরীক্ষাধীন আধান। আগের টপিকটাতে তোমরা দেখেছো, সেখানে কিউ 0 ছিল পরীক্ষাধীন আধান, এটাকে বলা হয় টেস্ট চার্জ।
আর আমরা যে তড়িৎ ক্ষেত্র বের করব, তড়িৎ ক্ষেত্র একটা জাস্ট বললাম যে একটা তার এরিয়া, তার একটা নির্দিষ্ট উৎস আধান তার একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত নিজের আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে প্রভাবিত করতে পারে, সেই এলাকাটাকেই আমি বলছি তড়িৎ ক্ষেত্র। যেমন ক্যাপিটাল কিউ আধান ধরো এইখানে আছে, তাহলে সে ধরো এই টোটাল এই এরিয়াতে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, কিন্তু এর বাইরে গেলে এর আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। তাহলে এই এলাকাটা হচ্ছে এই ক্যাপিটাল কিউ উৎস আধানের তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু ওই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত একটি ভৌত রাশি, যেটা আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি প্রথমেই বলি, যদি এই পরীক্ষাধীন আধান এর মধ্যে থাকে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকে, তবেই কিন্তু আকর্ষণ বিকর্ষণ বল সে অনুভব করবে। কেন না, দুটোই ধনাত্মক আধান আমি ধরেছি। আমি ধরে নিচ্ছি পরীক্ষাধীন আধানটা ছোট আর দূরত্বে আছে ক্যাপিটাল কিউ থেকে, তাহলে তাদের মধ্যে আমি সিজিএস বা এসআই পদ্ধতি যদি ধরি, বায়ু মাধ্যম যদি ধরি, তাহলে যে বিকর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার। আর এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলছে যে একটি আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো নির্দিষ্ট বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে সেই একক ধনাত্মক আধান যে পরিমাণ বল অনুভব করবে, বিকর্ষণ বল অবশ্যই এখানে, সেই বলটাকেই আমরা বলছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তার মানে সংজ্ঞানুযায়ী, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞানুযায়ী কিউ কে অবশ্যই +1 হতে হবে, একক ধনাত্মক আধান। এবার তার একক হচ্ছে, এখানে যেহেতু এসআই পদ্ধতি ধরছি, তাহলে আমরা 1 কুলম্বই ধরে নিই। সেক্ষেত্রে এই এফ এর রাশিমালাটাই হয়ে যায় তখন পরিবর্তিত হয়ে ই, যেটাকে বলছি আমরা এখানে ভৌত রাশি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণটা তখন দাঁড়াবে ক্যাপিটাল কিউ ইন্টু 1 বাই আর স্কোয়ার, অর্থাৎ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার। এটাই হচ্ছে ওই ক্যাপিটাল কিউ তড়িৎ আধান থেকে ছোট আর দূরত্বে এই তড়িৎ আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। অর্থাৎ একদিক থেকে আমরা দেখতে পাচ্ছি এফ এর রাশিমালায় ছোট কিউ ছিল, শুধু ই এর রাশিমালায় সেই ছোট কিউটা নেই। অর্থাৎ আমি এটাও বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে বল বাই পরীক্ষাধীন আধান। তার মানে আমাকে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এখান থেকে একক বের করতে বলে, তাহলে দেখতেই পাচ্ছি সিজিএস পদ্ধতিতে এটা ডাইন, এটা ইএসইউ, তাহলে সিজিএস পদ্ধতিতে একক হবে ডাইন পার ইএসইউ বা স্ট্যাট কুলম, ডাইন পার স্ট্যাট কুলম। আর এসআই পদ্ধতিতে এটাই হবে নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। আর যদি আমাকে মাত্রা বের করতে বলে, তাহলে বলের মাত্রা mL²T-2, আর তড়িৎ আধানের মাত্রা আমরা প্রত্যেকেই জানি I/T, প্রবাহ মাত্রা ইন্টু সময়। তার মানে আলটিমেট যেটা আসবে mL²T-3 I-1, এটাই হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। তাহলে এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটা আমাদের প্রাথমিক ধারণাটা আমি দিয়ে রাখলাম শুরুর ক্লাসটাতে। আর ঠিক পরের ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো। আর এখানে আবার বলছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে বল বাই আধান। এরপর আমরা স্থির তড়িৎ, জাস্ট এই কুলম্বের সূত্র আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের প্রাথমিক ধারণাটা পড়লাম। এরপরে যদি তোমাদের ভালো লাগে, তাহলে পরবর্তী ক্লাসগুলো আস্তে আস্তে এইভাবে আমি চেষ্টা করব যতটা পাচ্ছি। আর যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা মোটামুটি একটু দেখে নেবে, কেন আমরা তো এইভাবে অভ্যস্ত নয়। এই ক্লাসে এটা প্রথম আমার রেকর্ডিং, তাই যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে একটু নিজেরা ম্যানেজ করে নিও। ঠিক আছে, আজকের মতোই এখানে শেষ।